আমি কোয়েল ঘোষ। এখানে মহিম চ্যাটার্জির মা থাকে, তার সাথে আমি আমি এই বাড়িতে তাকে সব ক্ষেত্রে সাহায্য করি। অনেক মাস পর মহিম চ্যাটার্জি এসে হাজির। আনন্দে তার মা অস্থির। এই বয়সে বাতের ব্যথায় কাবু মহিমের মা। এত অসুস্থ আর ব্যথা থাকা সত্ত্বেও ছেলেকে কাছে পেয়ে আনন্দে তিনি যেন ডগমগ। আমার গৃহকর্ত্রী মহিমের মা শুধালো মহিমকে, কি রে, বৌমা আসবে না? অকারণে মিথ্যা বলা মহিম চ্যাটার্জির পছন্দ না। তাই সে বলল, স্বস্তিকা খুব ব্যস্ত, ওর আসার সময় পায় না। শহরুমে স্বস্তিকার গ্রাম সম্পর্কে সত্যি খুব অ্যালার্জি। আমি সেই প্রথম থেকেই তার অ্যালার্জি দেখে আসতেছি। এই বাড়ির একসময় লোকজনের আলোড়ন কত গম গম করত, চারদিকে কত শত লোক। এখন বর্তমানে ওরা তিন ভাই বোন তিন দিকে, একজন নরওয়েতে, একজন কেরলতে, আর মহিম শুধু কলকাতায়। কলকাতায় থাকলেও সে কাজের চাপে বাড়িতে আসতে পারত না। বিয়ে করেছে কয়েক মাস হলো। এবারও তার সত্যি কাজের চাপ ছিল অনেক। এই এত মাস পরে তার এখানে আসা। নিঃসঙ্গতার জন্য আক্ষেপ করল। এবার মাস তিনেক অন্তর অন্তর আসতে হবে, কথাটা মাকে বলল। তবুও মা খুব খুশি, কারণ তার মা ভারী সরল ও সহজ মহিলা। বারান্দার পাশেই মাহিম চ্যাটার্জির ঘর। আমি 25 বছরের আকর্ষণীয় মহিলা তার সামনে এসে দাঁড়ালাম। খুব নরম স্বরে তাকে বললাম, বাবু, আপনি একটু অপেক্ষা করুন, আমি ঘরটা পরিষ্কার করে দেই। আমি বন্ধ দরজা খুলে তার রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে আলো জ্বালিয়ে দিলাম। মাহিম বাবু না আসা অবধি এই ঘরের দরজা খোলা হয়নি। তাই রুমে অনেক আবর্জনা জমেছিল। সবকিছু পানির মতো ক্লিন করে বাইরে এসে মহিম বাবুকে বললাম, আপনি এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিন। মহিম এবার ঘরের মধ্যে কাপড় বদলে বাইরে আসলো। এর মধ্যে এক বালতি জল এনে আমি এনে রেখে দিয়েছি। সে এবার ভালো করে হাত মুখ ধুয়ে নিল। প্রায় 1 ঘন্টার মধ্যে রাতের আহার শেষ হলো। তারপর পান সুপারি চিবোতে চিবোতে সে তার মাকে নিয়ে বারান্দায় চাটাতে বসলো। মহিমবাবু মায়ের সাথে গল্প করছে। একটু দূরে সেই আমি কামুক মেয়ে কোয়েল চুপচাপ দাঁড়িয়ে। এবার যে যার ঘরে শুতে যাবার আগে মহিমের সিগারেটের নেশায় প্রাণ আনচান করতে লাগলো। সে আগে থেকে সিগারেট পান করত। এবার দরজা খুলে দেখলো ঘরের সামনে বারান্দার থামে হেলান দিয়ে আমি। বাইরে মহিম দাঁড়াতে আমি মুচকে এসে জিজ্ঞাসা করলাম, কিছু দরকার? আমার সরল হাসি আর গায়ের স্বাভাবিক বিনয় দেখে তার ভারী ভালো লাগলো। মহিমবাবু প্রশ্নের উত্তরে বলল, না, তেমন কিছু না, তবে একটা সিগারেট দরকার। এই সময় দোকান খোলা আছে কি? আমি বললাম, আপনি কেন কষ্ট করবেন, আমাকে দিন, আমি নিয়ে আসছি। আমার কথা শুনে মহিমের মনে হয় আমার সঙ্গে আরো দু একটি কথা বলার ইচ্ছা জাগলো, কিন্তু কথা না বলে শুধাইল, তোমার কষ্ট হবে না তো? আমি খোলা মনে বললাম, আরে বাবু, কষ্টের কি আছে? আমাদের কপাল তো আপনাদের মতো লোকের সেবা করা। আর তাছাড়া আপনি তো আমার থেকে বড়, আপনার আদেশ তো মানতেই হবে। সে এবার নরম স্বরে বলল, তাহলে তোমার কষ্ট হবে না বলছো? আমি বললাম, না বাবু, আমায় পয়সা দিন। এই বলে আমি হাত বাড়ালাম। সে আমার হাতে 50 টাকা দিল। এবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? এতে কিছুটা লজ্জা পেলাম আমি। চোখ নামিয়ে আমি আমার আসল নাম বললাম, আমার নাম হিড়িম্বা। এই বলে ছুটে চলে গেলাম। তোমরা যাই বলো, নামটা কিন্তু ভারী সুন্দর। আমাদের দেবতা ভীমের স্ত্রীর নাম হিড়িম্বা। তবে নামটা উচ্চারণের মধ্যে একটা নরম আদরের ছোঁয়া আসে। আমার সলজ্জ ভাব, প্রতিমার মতো মুখ আর সোজা সরল কথা সত্যি চমৎকার লাগলো মহিমবাবুর। আমার চেহারার মধ্যে গায়ের এক সজ্জল সতেজ লালিত্য রয়েছে। আমি ছুটে গিয়ে পাশের দোকান থেকে তাকে সিগারেট এনে দিলাম। হাতে সিগারেট দিয়ে আমি অভিমানের সুরে বললাম,
ছেলেরা কি যে খায় ছাইপাস। সেদিন রাতের মতো যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি একটু দেরিতে ঘুমালাম। মহিমবাবু আসার পর থেকে আমার ভেতর কেমন জানি চঞ্চলতা ফুটে উঠল। আমার দেহ মনে এক ধরনের উষ্ণতার হাওয়া বয়ে যেতে লাগলো। অবশেষে পায়ের ফাঁকে বালিশ গুজে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার পর মহিমবাবু শুয়ে পড়ল। ওনার আশাতে তার বোধ হয় রাতে তেমন ঘুম হয়নি, তাই সে একটু ঘুম আসলো। যখন ঘুম ভাঙলো তখন বিকেল 5টা বাজলো। হাত মুখ ধোয়ার জন্য সে বাইরে আসলো। বাইরে এসে দেখলো আমি একই জায়গায় একই রকম ভাবে বসে। তাকে দেখে আমার ছড়ানো পা দুটো গুটিয়ে নিলাম আর অন্যমনস্ক ভাবে শাড়ির আঁচল থেকে সুতো টানতে থাকলাম। মহিমবাবুর জল দরকার, তাই ঘনিষ্ঠতার সঙ্গে সে বলল, কোয়েল, মুখ ধোয়ার জন্য জল দরকার। আমি বললাম, একটু দাঁড়ান, আমি জল আনছি। খুশি মনে আমি জল আনতে ভেতর চলে গেলাম। তার চেহারা দেখে মনে হলো সে জন্ম নেবার সময় থেকেই তার মুখ থেকে হাসিটি আর মোছেনি। তবে সেই হাসির মধ্যে কোনো কুটিলতা নেই, একদম নিরেট নির্ভেজাল সরল হাসি। তবে সে শহরে মেয়েদের ভয়ঙ্কর অট্টহাসিও দেখেছে, আর আমার হাসি নাকি ফুলের মতো। মহিমবাবু হাত মুখ ধুয়ে ঘরে আসতেই চা নিয়ে গেলাম আমি বুঝতে পারলাম যে মহিমবাবুর ইচ্ছা হলো একটু বাইরে যাওয়ার। তাই সে চা পান শেষে বলল, এবার একটু হাঁটা যাক। ছোট ক্যামেরা নিয়ে মহিমবাবু বাইরে গেল। ঠিক ওইখানে একই রকম ভাবে সেই থামের কাছে শাড়ি পরে বসে থাকতে দেখলো আমাকে। বাইরে এসে সে ধন্দে পড়ে যায়। কোথায় যাবে সে? সে যে আজ শুধু একাই। কাল থেকে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা পড়ব। মনে মনে স্থির করলো আজ শুধু সে জঙ্গলে যাবে। সে চলতে লাগলো জঙ্গলের দিকে, আমিও পিছু পিছু যেতে লাগলাম। কেমন জানি তাকে চোখের আড়াল করতে মন চাইছে না, অথচ এর আগে আমার এমন হয়নি। এই পাকদণ্ডী পথ শাকসবজির ক্ষেত পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেছে। মহিমবাবু কয়েক মাত্র পা হেঁটেছে, তাতেই দমকা হাওয়ায় তার পাঞ্জাবির প্রান্তভাগ কাঁটাওয়ালা ঝোপ গাছে আটকে গেল। পিছন ফিরে পাঞ্জাবিটা খুলতে পিছন ফিরে তাকিয়ে দেখলো ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি। সামনে আরো কিছু পথ হাঁটার পর জঙ্গল। আদিম নয়, এখন অনেক পরিষ্কার। চারদিকে কত রকমের ফুল ফলের গাছ, অন্যান্য অপরিচিত জাতের ফুল ফলের গাছও আছে। কত রকমের পাখি আর তাদের কলকল শব্দ। বিকেলের শেষ রোদে জঙ্গলের সৌন্দর্য অনেকখানি বেড়ে গেছে। একটা ফাঁকা জায়গায় আধশোয়া গাছের একটা ডালে মহিম বসলো। গ্যাট হয়ে নীরব নিস্তব্ধ সুগন্ধি জঙ্গলে তখন ডুবু ডুবু সূর্য, মন মাতানো আর দেহ শীতল করার ঠান্ডা বাতাস। মধুরতমে আনন্দে মহিমবাবু যেন পাখির সঙ্গে পাখি, গাছের সঙ্গে গাছ আর ফুলের সঙ্গে ফুল হয়ে যেতে লাগলো। সে এখন গভীরভাবে আত্মমগ্ন। হঠাৎ একটা শব্দ, তবে পরপর শব্দ হতে লাগলো। সেই শব্দ শুনে মহিম মুখ ফিরালো। মুখ ফিরিয়ে দেখলো আমাকে। ঠিক সেই মুহূর্তে আমিও মাথা তুলে মহিমবাবুর দিকে তাকিয়ে। আমার তাকানো দেখে সে একটু লজ্জা পেয়ে গেল। এমন সময় শুকনো ডাল এক জায়গায় জড়ো করতে লাগলাম আমি। আমার এমন কীর্তিকলাপ দেখে মহিমবাবুর হাসি পায়। সে আর বসে না থেকে উঠে দাঁড়ালো। কোমরে হাত রেখে মুখ তুলে আবারও আমাকে এক পলক দেখলো। তবে সে এবার দেখতেই থাকলো, চোখের পলক আর ফেরালো না। এক সময় সে আমার চুটির শব্দ শুনতে পায়। এবারে সত্যিই লজ্জা। তবুও ঘাড় ফিরিয়ে মহিমবাবু অবলোকন করতেই লাগলো। আমিও নিশ্চিত তাকে দেখে হেসে ফেললাম। সম্ভবত সেটাই তখন আমার সারা মুখে ছড়িয়ে আছে। এখন মহিম আরো লজ্জা পায়। তার মনে হলো আমি যেন কিছু বলি তাকে, কিন্তু সে এতটাই ঘাবড়ে গেল যে ঠিক শুনতে পায়নি।
আমার দিকে ফিরে শুধাইল, তুমি কি কিছু বলছো? আমি বললাম, আপনি উঠে দাঁড়ালেন কেন? এমন প্রশ্ন শুনে মহিমের প্রচন্ড অপমানের ঝাঁজ পেয়ে বসলো। কি উত্তর দেওয়া উচিত বুঝে উঠতে পারলো না। আবার আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এই যে বাবু, বাড়ি ফিরবেন কখন? আমার কথায় পরিহাস থাকলেও মহিম রাখতে পারলো না। এমন কেন? তবে অন্তত পক্ষে ক্রোধ তো হওয়া উচিত। এতে বুঝলাম মহিমেরই বোকামি। এক্ষেত্রে দায়ী তার অস্থির মন মানসিকতা। অবশেষে সে ভাবলো, যাকগে, এখন এই স্থান পরিত্যাজ্য। সে এবার ফেরার জন্য তৈরি। পিছন ফিরতেই আবার ডাক দিলাম, বাবু। সে আবার ফিরে তাকালো। সে এবার দেখলো আমার পায়ের কাছে শুকনো ডাল একসঙ্গে বাঁধা। হঠাৎ সংকোচের সঙ্গে আমি বললাম, একটু মাথায় তুলে দেবেন কি? আমার অনুগ্রহপূর্বক কথা শুনে মহিম মাথায় তুলে দিল। এই সাহায্য ওর খুব ভালো লাগে। একটা খুশির ভাব সারা মুখে, মাথায় শুকনো ডাল। শেষ রোদে আমি যেন মায়াময় একটা নারী। গালে আর কপালে সূর্যের বেগুনি রশ্মি হীরের মতো চিকচিক করতে লাগলো।